৫৬টি জাতিগোষ্ঠীর প্রায় ১৫০ কোটি মানুষের বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ চীন। চীনা সভ্যতার যেমন আছে ৫,০০০ বছরের ঐতিহ্য, তেমনি আধুনিক জ্ঞান, বিজ্ঞান ও উদ্ভাবনেও সমান সচেষ্ট চীন। চীনের সদর অন্তরের নানা ঘটনার সবশেষ তথ্য উপাত্ত নিয়ে আমাদের আয়োজন জানা অজানা চীন। সঙ্গে আছি আমি খোঞ্জাজা প্রেমা। নতুন মেয়াদ শুরুর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার প্রথম বিদেশ সফর করেছেন চীনে। চীনের সঙ্গে রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নকে বেশ গুরুত্বের চোখে দেখছেন পুতিন। আবার চলতি বছর চীন রুশ সাংস্কৃতিক বর্ষ উপলক্ষে রাশিয়ার সঙ্গে হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এতে বোঝা যায় পশ্চিমাদের বাণিজ্য নিষেধাজ্ঞা এবং বিশ্ব পরিস্থিতি অস্থিতিশীল করে তোলার যাবতীয় প্রচেষ্টা সত্ত্বেও চীন ও রাশিয়ার মাঝে চলছে ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক, যে সম্পর্কের সুফল ইতোমধ্যে পেতে শুরু করেছে দুই দেশ। বিস্তারিত থাকছে ফয়সল আবদুল্লাহর প্রতিবেদনে। সম্প্রতি পুতিনের চীন সফরের দিকে তাকিয়েছিল পশ্চিমা বিশ্ব। অর্থনীতি বা বিশ্ব উন্নয়ন নয়, তাদের উদ্দেশ্য ছিল কিছুটা ভিন্ন। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন চায় ইউক্রেন সংকট মোকাবেলায় রাশিয়ার সঙ্গে কথা বলুক চীন। তারা এটা বুঝতে রাজি নয় যে চীন এখানে তৃতীয় পক্ষ, যে দেশটি কিনা এই সংঘাত শুরু করেনি, আবার এর সমাধানও চীনের হাতে নেই। তবে সংকট নিরসনে চীন কিন্তু বসে নেই। দেশটি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক ও শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি চীনা প্রতিনিধি দল। রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞার বিষয়ে চীনের অবস্থানও স্পষ্ট। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া কোনো দেশের ওপর একতরফা নিষেধাজ্ঞা আরোপের বিরোধিতা করে চীন। তাই বিশ্ব প্রশাসনে শান্তির স্বার্থে অন্য দেশের উপর একতরফা নিষেধাজ্ঞা আরোপে অর্থনৈতিক ও সামরিক শক্তির অপব্যবহার বন্ধ করা উচিত বলেও মনে করে চীন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাম্প্রতিক সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেমন বলেছেন, দুই দেশ পারস্পরিক শ্রদ্ধার নীতি মেনে চলে এবং সবসময় পরস্পরের কেন্দ্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে একে অপরকে সমর্থন করে, তেমনি পুতিনও বলেছেন রাশিয়া চীনকে একটি দীর্ঘমেয়াদী এবং নির্ভরযোগ্য সহযোগিতামূলক অংশীদার হিসেবে বিবেচনা করে। আবার যেহেতু জাতিসংঘের নিরাপত্তা পরিষদ রাশিয়া বা ইউক্রেনের সাথে অর্থনৈতিক বিনিময় পরিচালনা থেকে কাউকে বাধা দেওয়ার কোনো প্রস্তাব পাশ করেনি, তাই চীন উভয় দেশের সঙ্গেই স্বাভাবিক অর্থনৈতিক বিনিময় বজায় রেখেছে। প্রকৃতপক্ষে অনেক চীনা উদ্যোগ এবং ব্যক্তি এখনও ইউক্রেনে তাদের ব্যবসা পরিচালনা করছে এবং এইভাবে ইউক্রেনীয় জনগণের দৈনন্দিন চাহিদা মেটাতে সহায়তা করছে চীন। গত বছর চীন ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য $240 বিলিয়ন ছাড়িয়েছে, যা তার আগের বছরের তুলনায় 26%-এরও বেশি। আর দুই দেশের বাণিজ্য বৃদ্ধির পেছনে ভূমিকা রাখছে চীনের পণ্যের প্রতি রাশিয়ার ক্রমবর্ধমান আস্থা। আমরা ধীরে ধীরে সম্পর্কটা বাড়াচ্ছি, যেমন উচ্চ প্রযুক্তির ক্ষেত্রে যৌথ উৎপাদন ও সহযোগিতায় আসছে। স্মার্ট কার ও স্মার্ট গৃহস্থলী যন্ত্রপাতিগুলোর জন্য সফটওয়্যার তৈরিতে এখন রুশ ও চীনা প্রোগ্রামাররা যৌথভাবে কাজ করছেন। আমরা এখন যৌথ ইলেকট্রনিক পণ্য তৈরি করছি। এ বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার বাজারে দেখা গেছে চীনের আরেক চমৎকারিত্ব। রাশিয়ায় বিক্রি হওয়া গাড়িগুলোর সেরা 10টি ব্র্যান্ডের মধ্যে 8টি ছিল চীনের। চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্যে দেখা গেছে রাশিয়ায় চীনা গাড়ি রপ্তানি আগের বছরের তুলনায় প্রায় 7 গুণ বেশি ছিল। গত বছর চীন রাশিয়ায় 9 লাখ নানা ধরনের যানবাহন রপ্তানি করেছে, যা চীনের মোট গাড়ি রপ্তানির 17% এবং দ্বিতীয় অবস্থানে থাকা মেক্সিকোয় পাঠানো গাড়ির সংখ্যার দ্বিগুণ। যদি আমরা অন্য ব্র্যান্ডের সঙ্গে চীনের হাভালের তুলনা করি, তবে বলতে হয় যে আমাকে যা বেশি আকৃষ্ট করেছে তা হলো এখানকার পরিস্থিতিতেও খুচরা যন্ত্রাংশ নিয়ে সমস্যা হবে না, কারণ হাভাল ব্র্যান্ড আমাদের দেশেই সব তৈরি করছে।
বেশ কয়েকটি চীনা গাড়ির কারখানা ইতোমধ্যে রাশিয়ায় কাজ শুরু করেছে। বিশেষজ্ঞরা আশা করছেন আগামী বছরগুলোতে চীনা গাড়ির বাজার রাশিয়ায় আরও সম্প্রসারিত হবে। Соотношение цена-качество. ইউরোপীয় গাড়িগুলো এখন খুব ব্যয়বহুল, সেগুলোর রক্ষণাবেক্ষণও ব্যয়বহুল, তাই আমার পছন্দ চীনের গাড়ি। Обслуживание и в покупке. Поэтому мой выбор. ভ্লাদিমির পুতিনের বেইজিং সফর, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ফ্রান্স, সার্বিয়া ও হাঙ্গেরি সফর এবং মার্কিন ও জার্মান কর্মকর্তাদের চীন সফর, সব পক্ষই চেয়েছে সর্বস্তরে নানা ধরনের আদান প্রদান বাড়াতে। আর চীন এখানে যথাসাধ্য চেষ্টা করছে আন্তর্জাতিক পরিস্থিতি স্থিতিশীল করতে শান্তিপূর্ণ একটি ভূমিকা পালনের। এই প্রেক্ষাপটে পুতিনের সফরের একটি কৌশলগত তাৎপর্য রয়েছে। এটি চীন রাশিয়ার সম্পর্ক তো বটেই, বিশ্ব শান্তি ও উন্নয়ন বজায় রাখার জন্য একটি নতুন সূচনার ইঙ্গিত দেয়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। এশীয় উন্নয়ন ব্যাংক ADBর আমন্ত্রণে বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দল গত 9 মে থেকে 13 মে পর্যন্ত চীন সফর করে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং নদ নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করা তাদের এবারের সফরের মূল উদ্দেশ্য। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বেইজিং সহকর্মী জিনিয়া। 10 মে চীনে ADBর কার্যালয়ে বাংলাদেশের উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধি দলের জন্য একটি অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে ADB, বিশ্বব্যাংক এবং এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরা চীনের ইয়াংজি ও হুয়াংহে নদীর সার্বিক ও স্থিতিস্থাপক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সরকারি সংস্থা ও সমস্ত উন্নয়ন অংশীদারদের সাথে সমন্বয় ও সহযোগিতার অভিজ্ঞতা শেয়ার করেন। এইসব অভিজ্ঞতা থেকে বাংলাদেশের প্রতিনিধিরা নিজের দেশের পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত বিকল্প পরিকল্পনা তৈরির জন্য কিছু সহায়ক তথ্য পেতে পারেন। জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি প্রভাবিত অন্যতম দেশ হিসেবে বাংলাদেশের জন্য বন্যা ও নদ নদীর ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় সংশ্লিষ্ট সহযোগিতা খুব প্রয়োজন। চীনও গত কয়েক দশকে এক্ষেত্রে বেশ কিছু অভিজ্ঞতা অর্জন করেছে। যেমন ইয়াংজি নদী অর্থনৈতিক অঞ্চল এবং হুয়াংহে নদীর পরিবেশগত করিডোর প্রকল্প বাস্তবায়ন করেছে চীন। ইয়াংজি নদী অর্থনৈতিক অঞ্চল চীনের জনসংখ্যার 40% এবং 40% মিথ্যা পানির সম্পদ রয়েছে। এটি 400 মিলিয়ন মানুষকে পানীয় জল সরবরাহ করে এবং মোট উৎপাদনের 60% অবদান রাখে। এই অঞ্চল চীনের অর্থনৈতিক উন্নয়নে প্রায় 45% অবদান রাখে। এই অর্থনৈতিক অঞ্চলটি চীনের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের 3টি প্রধান চালিকা শক্তির অন্যতম। কিন্তু অর্থনৈতিক অঞ্চলের এখনও অনেক পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এই জন্য চীন সরকার 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করেছে, যা পরিবেশগত সুরক্ষা ও সবুজ উন্নয়নের জন্য পথ প্রদর্শক নীতিমালা নির্ধারণ করে। বাংলাদেশও চীনের মতো পরিবেশগত চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। দু দেশের মধ্যে জলবায়ু পরিবর্তন মোকাবিলা জোরদার করা এবং সবুজ উন্নয়ন সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে অনেক অভিজ্ঞতা বিনিময় হতে পারে এবং সহযোগিতা জোরদার হতে পারে। বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, নৌ পরিবহন অধিদপ্তরের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মুস্তফা গামাল, পরিকল্পনা কমিটি ভৌত অবকাঠামো বিভাগের সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া, পানি সম্পদ বিভাগের সচিব জনাব নাজমুল আহসান, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব মোহাম্মদ শাহরিয়ার কাদের সিদ্দিকী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক জনাব মোহাম্মদ আমিরুল হক ভুইয়া এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নদী প্রকল্পের ভারপ্রাপ্ত সচিব AKM মনিরুজ্জামান। অনুষ্ঠানে ADBর চীনে স্থায়ী মিশনের পরিচালক সাফদার পারভেজ, চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত মোহাম্মদ জসিম উদ্দিন এবং ব্যাংকের বাংলাদেশের স্থায়ী মিশনের পরিচালক
এডমন্ড কিন্ডিং অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে এশীয় উন্নয়ন ব্যাংকের প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু বিভাগের পরিচালক পানি সম্পদ বিশেষজ্ঞ এও সং ইয়ে, বিশ্বব্যাংকের প্রধান পানি সম্পদ বিশেষজ্ঞ লি xiaokai এবং এশিয়া অবকাঠামো উন্নয়ন ব্যাংকের অবকাঠামো বিনিয়োগ বিভাগের বিনিয়োগ অপারেশন বিশেষজ্ঞ রোনাল্ড মুয়ানা তাদের অভিজ্ঞতা ও পরামর্শ শেয়ার করেন। অনুষ্ঠানে যোগ দেওয়ার পর বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া বলেন, আমরা চীনের ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট মিনিস্টার তার সাথে আমরা বৈঠক করেছি। আমরা চীনের পানি সম্পদ মন্ত্রীর সাথে বৈঠক করেছি। আমরা চীন যে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি আছে সিটকা, তার সাথে আমরা বৈঠক করেছি। আমরা এশীয় উন্নয়ন ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক, এআইবির প্রতিনিধিদের সাথে বৈঠক করেছি। আমরা দেখেছেন এই 2 দিন আমরা সকাল থেকে রাত 8টা পর্যন্ত প্রতিনিয়ত মানুষের সাথে বসেছি, কথা বলেছি, অভিজ্ঞতা বিনিময় করেছি। এবং আমরা সরেজমিন অভিজ্ঞতার জন্য আমরা 2টি ল্যান্ডমার্ক নদী, যেগুলো ইয়াংজি এবং ইয়েলো রিভার বেসিন, সেই জায়গাগুলোতে আমরা যাব। আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে যে আমরা সবাইকে বোঝাতে পেরেছি যে বাংলাদেশে নদীকে কেন্দ্র করে আমাদের যে একটা উন্নয়ন করতে চাই, সেই উন্নয়নের ক্ষেত্রে আমরা অংশীদার খুঁজছি। এটি হচ্ছে একটা বড় বিষয়। 2 হচ্ছে যে যে সকল বহুপাক্ষিক প্রতিষ্ঠান আছে তাদের শুধু অর্থ আছে তা না, তাদের কিন্তু অনেক টেকনিক্যাল সলিউশনসও আছে। আবার আমাদের হোমগ্রোন উইজডম আছে, আমাদের নিজস্ব অভিজ্ঞতা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অসাধারণ অভিজ্ঞতা আছে নদীকে কেন্দ্র করে। এবং এই পানির ব্যবস্থাপনার ক্ষেত্রে, রিভার ড্রেজিংয়ের ক্ষেত্রে, ওয়েস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, এই পানি দূষণ রোধের ক্ষেত্রে কি করা উচিত সে সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রতিনিয়ত উপদেশ দিয়ে থাকেন। তো এই যে আমাদের স্থানীয় নলেজ এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট, অর্থায়ন একটা বড় বিষয়, এইসব বিষয় নিয়ে কিন্তু আমরা সকলের সাথে কথা বলেছি। তো আমরা মনে করি যে এশীয় উন্নয়ন ব্যাংক এবং অন্যান্য যে বহুপাক্ষিক সংস্থাগুলো আছে তাদের যে কারিগরি জ্ঞানটা, তাদের রিসোর্সকে আমাদের রিসোর্স এবং আমাদের জ্ঞানের সাথে মিলিয়ে আমরা একটা জাতির জন্য প্রয়োজনীয় যে অবকাঠামো গড়ে তুলতে চাই, যেটা হচ্ছে যে আপনি বলতে পারেন যে ওয়াটার ইনফ্রাস্ট্রাকচার আমরা গড়ে তুলতে চাই। আমরা একই সাথে আমাদের এই পরিবেশসম্মত যেন প্রতিষ্ঠানগুলো চালু হয়, সেই জন্য যে গভর্নেন্সটা চালু করতে চাই। তো একই সাথে আমরা কমিউনিটি পার্টনারশিপ ডেভেলপ করতে চাই। সো একদিকে আন্তর্জাতিক সংস্থা থাকবে, বাংলাদেশ সরকার থাকছে, সাধারণ জনগণ থাকবে। এই সব কিছু মিলেই যখন সাধারণ মানুষকে আমরা এর আওতায় নিয়ে আসতে পারবো, তখন আমাদের সকল কর্মসূচি সফল হবে বলে আমরা বিশ্বাস করি। বেজিংয়ে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়া তারা郑州এবং উহান শহর সফরের পরিকল্পনা করেন। চীনের ইয়াংজি ও হুয়াংহে নদী অঞ্চলের পরিবেশ রক্ষা, নদী ব্যবস্থাপনা এবং অর্থনৈতিক উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ উন্নয়ন কার্যক্রম দেখে তারা বাংলাদেশের জন্য উপকারী অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ করতে সক্ষম হবেন বলে আশা করা হচ্ছে। জ্বালানি তেল পরিশোধনে চীন তৈরি করেছে আরও আধুনিক প্রযুক্তি। বিশেষ করে উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের কিছু প্রতিষ্ঠানের তৈরি অয়েল রিফাইনিং প্রযুক্তি ও যন্ত্রপাতির হাত ধরে চীন জ্বালানিতে আরও স্বয়ংসম্পূর্ণ হচ্ছে এবং এতে করে বাড়ছে দেশটির জ্বালানি নিরাপত্তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তর পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের চায়না ন্যাশনাল পেট্রোলিয়াম কর্পোরেশনের ফুসুন পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ কারখানাটি চীনের প্রাচীনতম তেল শোধনাগারগুলোর একটি। সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে এখানকার কিছু সরঞ্জামে আনতে হয়েছে পরিবর্তন। চীনের তাচিং ফিল্ড এবং রাশিয়ার সাইবেরিয়া থেকে আসা অপরিশোধিত তেল থেকে
ফুসুন রিফাইনারিতে বছরের পর বছর তৈরি হচ্ছে প্যারাফিন, সলভেন্ট অয়েল এবং ইথিলিন। কিন্তু রিফাইনারি সরঞ্জামগুলো আপগ্রেড করার পর এখানে যোগ হয়েছে নতুন আরেকটি পণ্য, আর তা হলো জেট ফুয়েল। এখানকার অনেক কিছু বদলে চীনের তৈরি নতুন যন্ত্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে আছে হাইড্রোট্রেটর ও ডিয়ারেটর। উড়োজাহাজ চলাচলের জ্বালানির ক্ষেত্রে বিশুদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে ইঞ্জিনের কার্যকারিতা ভালো থাকবে, খরচও কমবে। এটি যে বেশ সম্ভাবনাময় সে সম্পর্কে আমরা বেশ আত্মবিশ্বাসী। তেল শোধনাগারগুলো অপরিশোধিত তেলকে পেট্রোলিয়াম পণ্যে রূপান্তর করছে, যে জ্বালানি ব্যবহৃত হবে যানবাহন, হিটিং যন্ত্রপাতি, সড়ক তৈরি ও অন্য কিছু রাসায়নিক তৈরির কাজে। এই প্রক্রিয়ায় বেশি উৎপাদন ও কম অপচয়ের জন্য হাইড্রোক্র্যাকার নামের সিস্টেমটি বেশ গুরুত্বপূর্ণ। গত এপ্রিলের শেষের দিকে বিশ্বের সবচেয়ে বড় হাইড্রোক্র্যাকার রিয়েক্টরটি তৈরি করেছিল চায়না ফার্স্ট হেভি ইন্ডাস্ট্রি গ্রুপ, যার ওজন প্রায় ৩,০০০ টন। এর মূল কাজ হল কম মানসম্পন্ন তেলকে উচ্চমানের জেট ফুয়েল, ডিজেল ও গ্যাসোলিনে রূপান্তর করা। ৭০ মিটার লম্বা ও ৩২০ মিলিমিটার পুরু দেয়ালযুক্ত এই হাইড্রোক্র্যাকারটির ওয়েল্ডিংয়ের কাজ করেছেন প্রকৌশলী চুনলিন ও তার দল। এই চুল্লিতে 3টি টিউব রয়েছে, প্রতিটির ওজন 1000 টনেরও বেশি। এটি বানাতে দুটি ওয়েল্ডিং টিমকে একযোগে কাজ করতে হয়েছে। এটি বানাতে প্রতিটি পদক্ষেপ এবং কৌশল ছিল বেশ নিখুঁত। কয়েক দশক ধরে অপরিশোধিত তেলকে পেট্রোকেমিক্যাল পণ্যে রূপান্তর করতে বিদেশি প্রযুক্তির উপর নির্ভর করতে হতো চীনকে। এখন নিজেদের তৈরি ৩,০০০ টনের হাইড্রোক্র্যাকার চুল্লি সেই নির্ভরতা কমাবে অনেকখানি। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা। দক্ষিণ চীনের কোয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ার এই 3 অঞ্চলের মধ্যে সংযোগ এখন বাস্তবে রূপ নিয়েছে। বিশ্বের সর্বপ্রথম চালু হওয়া ইলেকট্রিক বিমান ইভিটল মাত্র 20 মিনিটেই পৌঁছে দিচ্ছে 100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথ। এছাড়াও হাই স্পিড ট্রেনের মাধ্যমে যাত্রীরা মাত্র 75 মিনিটেই যেতে পারছেন এক শহর থেকে অন্য শহরে। গেল মাসে এখানে চালু হয়েছে ড্রোনের মাধ্যমে খাদ্য পরিষেবা। গ্রেটার বে এরিয়ার যাতায়াতে যুগান্তরী পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়া দক্ষিণ চীনের একটি গতিশীল অর্থনৈতিক অঞ্চল, যা খুব দ্রুত বিকশিত হচ্ছে। এটি কুয়াংচৌ, শেনচেন, হংকং এবং ম্যাকাও সহ মোট 11টি শহর নিয়ে গঠিত। শক্তিশালী অর্থনীতি, উন্নত অবকাঠামো এবং বৈচিত্র্যময় সংস্কৃতির জন্য বিখ্যাত এই অঞ্চলের নিরবিচ্ছিন্ন সংযোগ। তাদের একত্রীকরণ ও এর অর্থনীতিকে চাঙ্গা করতে দীর্ঘদিন ধরে কাজ করছে চীনা সরকার। একটি সুসংযুক্ত পরিবহন নেটওয়ার্ক এই 3 অঞ্চলের উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কুয়াংডং প্রদেশের 5টি প্রধান শহর কুয়াংচৌ, তংকুয়ান, ফোশান, শেনচেন এবং কুনাংচৌ এখন একে অপরের সাথে খুব ভালোভাবে সংযুক্ত রয়েছে। এই প্রদেশের নাগরিকদের মধ্যে ভিন্ন ভিন্ন শহরের যাতায়াতের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এবার এখানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক বিমান ইভিটল। গেল ফেব্রুয়ারিতে কুয়াংডংয়ের শেনচেনের শেকাও ক্রুজ হোমপোর্টের কাছে পরিচালিত হয় বিশ্বের প্রথম পাবলিক এই ট্রান্সপোর্টে। যুগান্তকারী এই ফ্লাইটটি কুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ার 2টি শহর শেনচেন এবং চুহাইকে সংযুক্ত করেছে। এই রুটটি 100 কিলোমিটারেরও বেশি দীর্ঘ পথকে সংযুক্ত করেছে। আমাদের সর্বোচ্চ টেক অফের ওজন 2 টন, তাই যাত্রীর পাশাপাশি এর অতিরিক্ত ধারণ ক্ষমতা 400 কেজিরও বেশি। আপনি দেখতে পাচ্ছেন আমাদের এই মডেলটি 5 জন যাত্রীকে বহন করতে পারে। নতুন চালু হওয়া এই এয়ার রুটটি উল্লেখযোগ্যভাবে শেনচেন এবং চুহাইয়ের মধ্যে ভ্রমণের সময়কে মাত্র 20 মিনিটে নিয়ে এসেছে। শিয়ের মতে এই রুটটি ড্রোন লজিস্টিক্সের উন্নয়নেও সহায়ক ভূমিকা পালন করতে পারে। কুয়াংডং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়া শুধুমাত্র উল্লেখযোগ্য বিনিয়োগে আকর্ষণ করছে না,
বরং দ্রুত ড্রোন লজিস্টিক সহ বিভিন্ন উদ্ভাবনী প্রযুক্তির বিকাশেও সাহায্য করছে। including drone logistics. এদিকে গেল মার্চ মাসে শেনচেনে চালু হয় অত্যাধুনিক ডেলিভারি পরিষেবা ড্রোন টেকওয়ে কিওস্ক। চালু হওয়ার পর থেকেই স্থানীয়দের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে এটি। ড্রোনের এই ডেলিভারি সিস্টেমটি দর্শকরা শুধুমাত্র একটি কিউআর কোড স্ক্যান করেই পছন্দের খাবার অর্ডার করতে পারছেন। মাত্র 30 মিনিটেই তারা পেয়ে যাচ্ছেন তাদের খাবার। আমি অর্ডার দেওয়ার পর মাত্র 15 মিনিটের মধ্যেই ড্রোনটি খাবার নিয়ে আসে। এটি খুবই সুবিধাজনক এবং অভিনব। আমি মনে করি এটি সবাই খুব সহজেই ব্যবহার করতে পারে। কুয়াংতং প্রদেশের যাত্রীদের মধ্যে তাদের ভ্রমণের জন্য এখন হাই স্পিড ট্রেনের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এই যাত্রীদের বেশিরভাগই নিজেদেরকে কুয়াংচৌ এবং তংকুয়াংয়ের বাসিন্দা বলে দাবি করছেন। আবার তারা প্রায়শই ফোসান এবং শেনচেনে যাতায়াত করছেন। The total time on the high-speed train is less. হাই স্পিড ট্রেনে যাতায়াত করতে সময় লাগে 1 ঘন্টারও কম। তাই এখন আমার কাছে মনে হয় দুটি জায়গা একই শহরে। এটি আমাদের কাজ এবং অন্যান্য দিকগুলোর জন্য অনেক বেশি সুবিধাজনক। Much more convenient for work and other aspects. In the near future, it will be possible to travel. অদূর ভবিষ্যতে পাতাল রেলের মাধ্যমে মাত্র 75 মিনিটে শেনচেন থেকে কোয়াংচৌতে যাতায়াত করা সম্ভব হবে। এই ট্রানজিট সিস্টেমটি হংকংয়ের সাথে সংযুক্ত করারও পরিকল্পনা করছে, যার ফলে আমাদের সংযোগ আরও বৃদ্ধি পাবে। Enhancing connectivity within the region. বর্তমানে কুয়াংতং, হংকং, ম্যাকাও, গ্রেটার বে এরিয়ায় রেল ট্রানজিট নেটওয়ার্কের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। নির্মাণাধীন এবং চালু হওয়া রেলপথের মোট দৈর্ঘ্য 5400 কিলোমিটার ছাড়িয়ে গেছে, যা গ্রেটার বে এরিয়াকে সংযুক্ত করার প্রক্রিয়াকে বাস্তবে রূপ দিয়েছে। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা। দর্শক, এই ছিল আমাদের এইবারের আয়োজনে। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।